আমন্ত্রণ দেশ জনপথ লাইভে, সঙ্গে আছে আমি রাবি ইসলাম স্নেহা। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের শপথ না পড়ানোর রিটের আদেশ। আজ এই নিয়ে আরো জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আমি যেমনটি বলছিলাম যে হাইকোর্টের রিট জারি করা হয়েছে, আদেশ আসছে যে শপথ না পড়ানোর জন্য। কখন এই রিটের আদেশ আসতে পারে, কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। সাবরিনা, আপনি শুনতে পাচ্ছেন? ফেব্রুয়ারি যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয় তখন কিন্তু বিএনপির যে নেতা ইশরাক হোসেন তিনি কিন্তু বেশি ভোট পেয়েও আসলে ওই নির্বাচন আসলে তিনি জিততে পারেননি। সেখানে সময় নির্বাচনে জিতেছিলেন শেখ ফজলুল তাপস, এবং সেই প্রেক্ষিতেই হচ্ছে এই বিএনপি নেতা ইশরাক হোসেন হচ্ছে নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা করেন, এবং পরবর্তীতে যখন 5ই আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয় ওই মামলার রায় আসে, এবং পরবর্তীতে কিন্তু ইশরাক হোসেন এই নির্বাচনে হচ্ছে জয়ী হওয়ার একটি আদেশ আসে, এবং সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশন হচ্ছে গ্যাজেটে প্রকাশ করে। তবে এই যে ইশরাক হোসেনকে যে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে এবং এই নির্বাচনী ট্রাইব্যুনাল যে রায় এটি বাতিল চেয়ে হচ্ছে রিট করা হয় 13 মে, এবং সেই প্রেক্ষিতেই কিন্তু রিটের শুনানি হচ্ছে দুদিন ধরে, এবং এই দুদিনের শুনানিতে আসলে রিটকারী আইনজীবী যেটি জানিয়েছেন যে নির্বাচনী ট্রাইব্যুনালের যেটি রায় আসে সেটি হচ্ছে পুরোপুরি তারা বাতিল চায়, এবং এখানে হচ্ছে আইনের কোনো ধরনের আইনসম্মতভাবে হয়নি সেটিও তাদের দাবি। তবে এদিক থেকে ইশরাক হোসেনের পক্ষে যে আইনজীবী অর্থাৎ ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামাল তারা কিন্তু বলছেন যে এই যে রিট সেই রিটটি আসলে আইন মন্ত্রণালয় থেকে হতে পারবে, অর্থাৎ বিবাদী পক্ষ আইন মন্ত্রণালয় অথবা নির্বাচন কমিশন থেকে হতে পারবে। কোনো থার্ড পার্টি অর্থাৎ রিটকারী আইনজীবী যিনি মোহাম্মদ হোসেন তিনি এখানে রিট করতে পারবেন না, এবং তারা আদালতকে জানিয়েছেন যে এই রিটটি হচ্ছে তারা খারিজ চান। সেই পক্ষে সেই যুক্তিতেই তারা হচ্ছে যুক্তিতর্ক এই দুদিন ধরে উপস্থাপন করেছেন, এবং সেই সাথে রিটকারী আইনজীবী যিনি আছেন তিনিও যুক্তিতর্ক উপস্থাপন করেন। কালকে আদালত এই পুরো বিষয়টির জন্য আসলে আদেশের দিন ধার্য করলেও তারা আসলে এই শুনানির পর হচ্ছে তারা নিজেদের সিদ্ধান্তে আসতে পারেননি, এবং সেই জন্যই হচ্ছে বিচারপতি হচ্ছে আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তারা বলেছেন যে আজকে হচ্ছে আদেশের দিন ধার্য করা হয়, অর্থাৎ আজকে হচ্ছে এখন দেখার বিষয় যে আজকে আদেশ দেওয়া হয় অথবা আজকে কি এই আদেশটি আসলে পিছানো যায় কিনা। এইটির মধ্যে কিন্তু আসলে এই শপথ না পড়ানোর আসলে এটি আসলে বেঁধে রয়েছে ইশরাক হোসেনের পক্ষে। তো এখন পর্যন্ত আসলে শুনানি শুরু হয়নি, 12:30টার দিকে আমাদেরকে সময় দিয়েছেন, তো 12:30টার দিকে আসলে আদেশ ঘোষণা করা হবে। তো এখন পর্যন্ত আমরা আসলে অপেক্ষা করছি, আমরা যখন আদেশ পাবো তখন আমরা আপনাকে আবারও জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ এই ইশরাক হোসেনের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট বিষয়ে সর্বশেষ। স্নেহা। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইশরাক হোসেনের শপথ না পড়ানোর রিটের আদেশের সর্বশেষ খবরাখবর। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কাকরাইলে আজও অবস্থান কর্মসূচি করেছে ইশরাক সমর্থকরা। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, যেমনটি বলছিলাম সেখানে বিএনপি নেতাকর্মীদের কোনো উপস্থিতি দেখছেন কিনা বা কি বলছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা? আজকে কিন্তু অষ্টম দিনের মতো ইশরাক হোসেনকে মেয়রের শপথ পাঠ না করানো কেন করা হচ্ছে না সেই বিষয়ে কিন্তু আন্দোলন চলছে, এবং আজকেও কিন্তু অন্যান্য দিনের মতো আমরা দেখেছি, এবং এখন পর্যন্ত কিন্তু এখানে নেতাকর্মী যারা রয়েছেন, দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে এখানে একত্রিত হয়ে আছেন, এবং তারা কিন্তু এই বৃষ্টির মধ্যেও বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু তারা এখানে আছেন, এবং তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন, এবং স্লোগানে তারা কিন্তু এখানে বারবার তাদের যে দাবিগুলো আছে সেগুলো কিন্তু তারা তুলে ধরছেন।
এবং এখন পর্যন্ত যদি একটু বলি সেটি হচ্ছে যে ইশরাককে মেয়র ঘোষণার গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে যে রিট করা হচ্ছে সেই রিটের কিন্তু আজকে আদেশ হওয়ার কথা এবং এই রায় হওয়ার পরে আসলে বোঝা যাবে যে তারা আসলে পরবর্তীতে কোন দিকে তারা আসলে মুভ নিবে বা এই আন্দোলন আসলে কোন দিকে মোড় নিবে। এখন পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এখানে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি সকাল থেকে কিন্তু এখানে ইশরাকপন্থী যারা রয়েছে, ইশরাকের সমর্থনে যারা রয়েছেন, বিএনপি দলীয় নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু বারবারই এখানে তাদের দাবিগুলো তুলে ধরছেন। পাশাপাশি তারা কিন্তু উপদেষ্টার পদত্যাগের দাবিও তারা করছেন এবং যদি একটু আমরা একটু চেষ্টা করবো এক দুজনের সাথে একটু কথা বলার যে আসলে এই বৃষ্টির মধ্যে বৃষ্টি উপেক্ষা করে তারা যে আন্দোলন করছে আসলে এই আন্দোলন কবে তাদের শেষ হবে। আপনার যে এই যে বৃষ্টি উপেক্ষা করে যে আন্দোলন করছেন আসলে আপনাদের দাবি কি? এখন পর্যন্ত আপনারা কি চাচ্ছেন? ওনারা আসলে এখানে সবাই এত স্লোগানে এতই মুখরিত এবং এতই ব্যস্ত যে আসলে তার স্লোগান ছাড়া আসলে কথাও বলতে চাচ্ছেন। আমরা কিছু কথা বলতে ভাই, আপনাদের পরবর্তী কর্মসূচি কি যদি আপনার দাবি আদায় না হয় সেক্ষেত্রে? আমাদের আসলে আমরা যেটা বুঝাতে চাচ্ছি যে এই সরকার নির্দলীয় নিরপেক্ষ নয়। যে কথা বলা হয়েছিল 5 আগস্ট পরে যেটা সর্বদলীয় সরকার, এখন দেখছি শুধুমাত্র এনসিপির এজেন্ডা বাস্তবায়ন এই সরকারের মূল লক্ষ্য। আমরা চাই এই সরকারের থেকে এনসিপির অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের অপসারণ। এটা অপসারণ না হবেন আমরা রাজপথ ছাড়বো না। মেয়রটাও আমাদের কিছু না, আমরা চাই এই যে সরকারের বৈষম্য, যে একটা ছোট একটা দলকে তারা এতভাবে সরকারি পৃষ্ঠপোষকতা দিচ্ছে, আমাদেরকে কোণঠাসা করছে। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি, এটাই আমাদের অবস্থান। যতক্ষণ পর্যন্ত আসিফ মাহফুজ আলম পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না। ভাইয়া, আপনারা এই যে পদত্যাগের দাবিও করছেন, কেন কি মনে হয় যে এখন আজকে 8ম দিন চলছে, এখন পর্যন্ত কেন তাকে শপথ পাঠ করানো হচ্ছে না? কি মনে হয় এই যে এখন পর্যন্ত শপথ পাঠ করানো হচ্ছে এই ব্যাপারটা আসলে কিভাবে দেখছেন এবং কেন পাঠ করানো হচ্ছে না বলে মনে করছেন? এটা আসলে ওই যে বললাম যে সরকার, যে আমরা ভাবছিলাম যে 5 আগস্ট পরে এটা সর্বদলীয় সরকার, কিন্তু বিষয়টা কি হয়েছে এখানে, এই আসিফ মাহমুদ ভুইয়া সে এনসিপির প্রতিনিধিত্ব করে, সে এই আমাদের এই শপথটা এটা হলো আদালতের রায় সে উপেক্ষা করে সে আইন বিরোধী কাজ করেছে। আমরা অনতিবিলম্বে আসিফ মাহফুজ আলমের পদত্যাগ দাবি করছি, তার পর্যন্ত আমরা অবস্থান ছাড়বো না। যেমনটা বলছিলেন যে আসলে তারা পদত্যাগ দাবি করছেন এবং এখন পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন চলছে এবং তাদের আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা হবে। তো এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে সর্বশেষ স্নেহা। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ইশরাক হোসেন সমর্থকদের আন্দোলনের সর্বশেষ খবরাখবর। সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মুর্শিদ। নিয়াজ, শাহবাগ এলাকায় কি পরিস্থিতি, নেতাকর্মীরা কি বলছেন জানাবেন? আপনাদের যদি একটু বলেই যে ছাত্রদলের যে পূর্ব ঘোষিত কর্মসূচি আজকে ঠিক শাহবাগ এবং ইন্টারকন্টিনেন্টালের সামনে অবরোধ যে কর্মসূচি সাম্য হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে, সেই দাবিতে কিন্তু আমরা সকালে কিন্তু এসে দেখেছি বৃষ্টি নামার কারণে তারা আসলে ঠিক 10টায় শুরু করার কথা থাকলেও তারা কিন্তু শুরু করেনি। ঠিক 10:40 কিন্তু তারা আসলে এই সড়কটি শাহবাগের যে মোড়টি সেটি কিন্তু আসলে তারা অবরোধ করে রেখেছে। আপনি ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখাচ্ছি যে পুরো সড়কের কিন্তু চারপাশে কিন্তু এই মোড়ের যে চারপাশটা কিন্তু আসলে এখন ছাত্রদলের যারা নেতাকর্মী তারা কিন্তু আসলে অবরুদ্ধ করে রেখেছে এবং সেই সাথে কিন্তু যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে এবং যারা আসলে আপনার বিভিন্ন জায়গায় আসলে যাওয়ার জন্য এসেছিল প্রতিটা সড়কই কিন্তু আসলে আপনারা আজকে কিন্তু তারা ঠিক 10:40 থেকে এখন পর্যন্ত তারা কিন্তু অবরুদ্ধ করে রেখেছে এবং তাদের কিন্তু পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল যে সাম্য হত্যার বিচারের দাবিতে আজকে ঠিক সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তারা আসলে এই সড়ক অবরোধ করবে। এবং যদি বলি যে এর আগেও কিন্তু তারা আসলে এই সাম্য হত্যার বিচারের দাবিতে এই কর্মসূচি তারা পালন করেছে এবং আজকে গতকালকে তারা ঘোষণা দিয়েছে যে আজকে তারা এই কর্মসূচি পালন করবে। যদি বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা সেই কর্মসূচি আসলে পালন করছে। ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছেন তারা, আমরা কিছুক্ষণ আগে আসলে ছাত্রদলের সভাপতির সাথে কথা বলেছি, তারা বলছি যে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই যে তাদের কর্মসূচির কারণে যে কিছুটা জনদুর্ভোগ হচ্ছে সেটি আসলে তারা কিভাবে দেখছেন। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই জনদুর্ভোগ আসলে কিছুটা মানুষের কিছুটা দুর্ভোগ পোয়াতে হচ্ছে তবে সাময়িক, তবে এটিও আসলে তারা দাবি করছেন যে বিচার বিভাগ বা আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেন খুব দ্রুতই আসলে সাম্য হত্যার যে বিচার কার্যক্রমটা সেটি যেন শেষ করে, সেই সাথে সাম্য হত্যার যে আসল অপরাধী তারা যেন আসলে ধরা পড়ে সেই দাবিতে আসলে
সেই দাবিতে আসলে আপনার তারা কিন্তু আজকে কিন্তু এই অবরোধ কর্মসূচি তারা পালন করছে। এবং দেখতে পাচ্ছেন যে আসলে যদি বলি যে আপনার কাকরাইল থেকে যে আসলে আপনার রমজা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে যে রাস্তাটি এসেছে আপনার শাহবাগের দিকে, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে তার গাড়িগুলো কিন্তু আপনার একেবারেই স্থবির অবস্থায় রয়েছে, তারা কিন্তু আসলে কোথাও যেতে পারতেছে না। সেই সামনে আসলে ব্যারিকেড দেওয়া, সেই সাথে এলিফ্যান্ট রোড থেকে যে গাড়িগুলো যাবে সেগুলোও কিন্তু আসলে আপনার যেগুলো শাহবাগ মোড় ক্রস করে যাবে সেগুলো কিন্তু আসলে ব্যারিকেড দেওয়া, সেখানেও আসলে তারা কোনোভাবে যেতে পারছেন না। এবং যদি আপনাকে আরেকটু বলবো যে আসলে আপনার ঠিক আজকে কিন্তু আপনার সকাল 10:40 থেকে কিন্তু আসলে এই অবরোধ কার্যক্রম শুরু হয়েছে এবং তারা কিন্তু বিকেল 5টা নাগাদ আসলে এই কার্যক্রম চালাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। স্নেহা নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম শাহবাগ এলাকা থেকে সাম্য হত্যার বিচারের দাবিতে সর্বশেষ খবরাখবর। মানিকগঞ্জ আদালতে নেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, যেমনটি বলছিলাম, মমতাজকে নেওয়া হয়েছে আদালতে, শুনানি শুরু হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। স্নেহা, যেমনটি বলছিলেন, মানিকগঞ্জ 2 আসনের আওয়ামী সরকারের আমলে সংসদ সদস্য, 3 বারের সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আজ সকালে কিন্তু মানিকগঞ্জের আদালতে আনা হয়েছে। তো তার বিরুদ্ধে 2013 সালের যে সিঙ্গারের গোবিন্দলে যে পুলিশের গুলিতে 4 জন নিহত ছিল, সেই 4 জন নিহতের হত্যা মামলা সহ এবং তার বিরুদ্ধে প্রায় 7 থেকে 8টি মামলা রয়েছে। সেই মামলায় আজ সকালেই কিন্তু কাশিমপুর কারাগার থেকে এই আদালতে আনা হয় এবং এখনো কিন্তু তার শুনানি চলছে। তো আজ এই মমতাজকে আনার পর কিন্তু যে এই সাধারণ জনতা এবং যে বিএনপি অঙ্গ সংগঠন সহ যে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু আদালত চত্বরে জড়ো হয়েছে এবং সাধারণ জনতা কিন্তু তাকে অনেক রকমের স্লোগান দিচ্ছে তার শাস্তির দাবিতে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মমতাজ বেগম সংসদে গান গেয়ে পরিবেশ নষ্ট এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি সহ যে প্রোপাগান্ডা করেছেন তার বিরুদ্ধে কিন্তু তারা যে সাধারণ জনতা স্লোগান দিচ্ছে। তো আমরা এখন জানবো আদালত চত্বরে যে বিএনপি রাজনৈতিক যুব দলের সদস্য সচিব তৈনবাদ রয়েছে, তার কাছে যাচ্ছে যে মমতাজকে যে গ্রেপ্তার করা হয়েছে এবং কাকে আদালতে আনা হয়েছে, শুনানি চলছে, আসলে এক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়াটা কি? ধন্যবাদ দেশ টিভিকে। আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে এই খুনি মমতাজ বেগম সংসদের পরিবেশ নষ্ট করেছে নৃত্য এবং গান গেয়ে, এবং সে দুশ্চরিত্র একজন মহিলা। সে গোবিন্দলে আজ থেকে কয়েক বছর আগে গোবিন্দলে পাখির মতো এদের নির্দেশে, ঘসেটি বেগমের যে দোসর আছে এদের নির্দেশে পাখির মতন 2013 সালে 4 জনকে গুলি করে হত্যা করেছে এবং সেই হত্যা মামলায় সেই যারা হত্যা হয়েছে তাদের পরিবার পরিজন সেই হত্যা মামলায় আসামি করা হয়েছে। কাজেই অনেকদিন পরে হলো সৃষ্টিকর্তা যা আছে, আল্লাহ যা আছেন সেটা প্রমাণিত হলো যে সেই গোবিন্দলের হত্যা মামলায় আজকে তার শুনানি চলছে। আপনারা দেখছেন যে কোর্ট চত্বরে হাজার হাজার লোকজনের সমাগম। ঠিক যারা শহীদ হয়েছিল, যারা মারা গিয়েছিল তাদেরই পরিবার পরিজন আমি দেখতেছি বেশি, এবং মানিকগঞ্জ জেলার সর্বসাধারণ তারা স্বপ্রণোদিত হয়ে তাকে ডিম থেরাপি দেওয়ার জন্য, আমি কয়েকজনের সাথে আলোচনা করেছি, স্বপ্রণোদিত হয়ে কোনো দলমত নির্বিশেষে মানিকগঞ্জের সকল পর্যায়ে মানুষ এসে তাকে অভ্যর্থনা ডিম থেরাপি দেওয়ার জন্য এখানে আছে। তো এই সরকারের একটা গাফলতি আছে, গাফলতি হলো যে এই সরকার থাকাকালীন অবস্থায় এই মমতাজ বেগমকে এতদিনে গ্রেপ্তার করতে পারেনি। 3 মাস উনি মানিকগঞ্জে ছিলেন এবং তার আগে উনি ঢাকা পলাতক ছিলেন, তাকে গ্রেপ্তার করতে পারে নাই। অবশেষে যে কোনো চাপেই হোক গ্রেপ্তার হয়েছে এবং আমরা সুষ্ঠু বিচার চাই। 4 হত্যা যে হয়েছে সেটা সুষ্ঠু বিচার চাই। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে সাধারণ জনতা এই মমতাজ বেগমের শাস্তির দাবিতে কিন্তু বিক্ষোভ করছে। আমরা সব নিয়ে বলতে পারি যে মানিকগঞ্জে এই মমতাজ বেগম 2008 সালে সংরক্ষিত এবং 14 সালে এবং 18 সালে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন এবং 24 সালে কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাছে কিন্তু তিনি হেরে গেছিলেন। পরবর্তীতে
মমতাজকে গ্রেপ্তার করে ঢাকা গোয়েন্দা মহানগর পুলিশে, এবং সেখান থেকে কিন্তু আজ কাশিমপুর কারাগার থেকে এখানে আনা হয় এবং কি পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে শুনানি চলছে। তো এই ছিল আমার কাছে মমতাজের গ্রেপ্তার বিষয়ে আমার কাছে সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম মানিকগঞ্জ আদালত থেকে মমতাজ বেগমের শুনানির সর্বশেষ খবরাখবর। গত কয়েকদিন ধরে দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে, এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। জয়পুরহাট ও নেত্রকোনার পরিস্থিতি জানবো সহকর্মী রেজাউল করিম রেজা ও জিয়াউর রহমানের কাছ থেকে। প্রথমে যাচ্ছি জয়পুরহাটে। রেজা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রেজা, আজ জয়পুরহাটে বৃষ্টি হয়েছে কি, আর বৃষ্টির কারণে জলাবদ্ধতার জন্য কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের এই শহরের বাস স্ট্যান্ড এলাকায়। এই শহরের একদম পূর্ব পার্শ্বে একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে কিন্তু এই ভোগান্তি বা এই জয়পুরহাট প্রধান সড়কের যে জলবদ্ধতা, এইটা যদি আমি বলতে যাই তো গত 7 বছর থেকে কিন্তু এই জয়পুরহাট শহরে একটা বিভিন্ন রকমের দুর্ভোগের মধ্যেই কিন্তু চলাচল করছে সাধারণ মানুষ। তো আপনি এখানে দেখছেন যে এখানে 2018 সালের 30শে সেপ্টেম্বর কিন্তু জয়পুরহাটে 4 লেন রাস্তার কাজ শুরু হয়েছে, অর্থাৎ 7 বছর ধরে কিন্তু এই 4 লেন রাস্তার কাজ কিন্তু এখনো শেষই হয়নি। তো এই যে এখন যে আমাদের যে সমস্যাটা হয়েছে যে একটু বৃষ্টি হলে, এখন আবার কাজ চলমান আছে, তো কয়েকদিন আগেও কাজ বন্ধ ছিল। অর্থাৎ এই যে ডিভাইডারটা দেখছেন, এই ডিভাইডারের নকশা জটিলতায়, অর্থাৎ এটা যে নিউ জার্সি ডিভাইডার দেওয়ার জন্য এখানে স্থানীয় পৌরবাসী বা সাধারণ নাগরিকেরা বলেছিল, কারণ 2 সাইডে আয়তন কমে যাওয়ার কারণে কিন্তু তারা নিউ জার্সি ডিভাইডারের জন্য প্রস্তাব করেছিল, কিন্তু সেটা হয়নি। তো আগের যে নকশা আছে এই নকশাতেই কিন্তু এই যে রাস্তাটার কাজ চলছে। তো সবচেয়ে বড় সমস্যা যেটা, যে একটু বৃষ্টি হলেই আপনি দেখছেন যে এখানে মূল রাস্তা থেকে এখন বর্তমানে ড্রেনে কিন্তু 3 থেকে 4 ফিট বা 2.5 ফিট, 3 ফিট, 4 ফিট উঁচু, অর্থাৎ 2 দিকে বৃষ্টি হলে একদম জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং গতকাল পর্যন্ত কিন্তু মানুষের চলাচল অনুপযোগী হয়ে গেছিল। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো আমি এখানকার একজন এলাকাবাসীর সঙ্গে আমি জানতে চাই যে আপনি তো এই এলাকাবাসী, তো কি সমস্যা হচ্ছে আপনি একটু জানাবেন আপনাদের রাস্তার। আসসালামু আলাইকুম। জয়পুরহাট শহরের জনগণের যে দুর্ভোগ, এই 18 সালে আমাদের এই শহরে রাস্তাটা শুরু হয়। 18 সাল থেকে আজ পর্যন্ত 25 সাল রাস্তা ক্লিয়ার হয়নি। কিছুদিন থেকে রাস্তার চলমান কাজ দৃশ্যমান চলতেছে, কিন্তু মাঝে মাঝে কাজ অফ হওয়ার জন্য এই শহরে বৃষ্টি আসলে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে যায়। স্কুলগামী যে বাচ্চারা, অফিসগামী যে লোকজন, অফিসে যাওয়া, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া দুর্ভোগ। আর জয়পুরহাটে যে ডিভাইডার দেখতেছেন, এই ডিভাইডারটা সবচেয়ে নিম্নমানের একটা কাজ চলতেছে। যে কোনো টাইমে গাড়ির ধাক্কা লেগে ভেঙে গেছে। গত 3 দিন আগেও এখানে ভেঙে গেছে। এই ডিভাইডারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ভেঙে গেছে। একদম নিম্নমানের কাজ হচ্ছে। আসলে এই নিম্নমানের কাজ এটা দীর্ঘদিন কিভাবে লাস্টিং করবে, একটা মেগা প্রজেক্টের কাজ। ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে আপনি দেখছেন এই ডিভাইডারটা কিন্তু এই গত 3 দিন আগে এটা পুরোটাই ধসে গিয়েছিল, অর্থাৎ এটা গত কয়েকদিন আগেই কিন্তু এই ডিভাইডারটা এখানে করা হয়েছিল। সেই ডিভাইডারটা কিন্তু গত 3 দিন আগে ধসে পড়েছিল। এলাকাবাসী একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল এবং দ্রুত যেন এই রাস্তার কাজটা সমাপ্ত হয়, এটাই জলবদ্ধতা এবং এখানকার সাধারণ মানুষের চলাচল যেন নির্বিঘ্নে করতে পারে, এটাই ছিল জয়পুরহাটের এই রাস্তার সর্বশেষ পরিস্থিতি। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে যাব নেত্রকোনায় জিয়াউর রহমানের কাছে। জিয়াউর রহমান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি জানাবেন বৃষ্টির কারণে জলাবদ্ধতার কি পরিস্থিতি এবং কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। জানাতে চাই যে নেত্রকোনার বিশেষ করে কেন্দুয়া উপজেলার সদর ইউনিয়ন হিসেবে পরিচিত কান্দিউরা ইউনিয়নের কেন্দুয়া মদন সড়কের জামতলা মোড় থেকে একেবারে কুন্ডুলি গ্রাম হয়ে জফরপুর পর্যন্ত
2 কিলোমিটার একটি কাঁচা রাস্তা। এই রাস্তাটির জন্য কিন্তু এখানকার যে 4টি গ্রামের হাজারো মানুষ তারা দীর্ঘ 40-42 বছর ধরে কিন্তু চরম দুর্ভোগ তারা সহ্য করে আসছেন। তো আমি এই মুহূর্তে আপনাদের এই রাস্তাটির অবস্থা একটু বৃষ্টিপাত হয়েছিল, এই বৃষ্টির ফলে কিন্তু এই রাস্তার উপর একেবারে পানি জমে কাদায় সয়লাব হয়ে গেছে। এতে করে যে বিষয়টি হয়েছে যে এখানকার যারা কৃষক আছে, স্কুল কলেজের শিক্ষার্থী আছেন, জরুরি রোগী আছেন, তারা কিন্তু এই রাস্তায় একেবারে আসতেই পারছেন না। তো আমরা এখানকার একজন স্থানীয় বাসিন্দার কাছে একটু জানবো যে এই রাস্তার জন্য আপনাদের কি কি সমস্যা হচ্ছে। আসলে আমাদের এই রাস্তার জন্য আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রী এখান থেকে যাইতে পারতেছে না। প্রতি বছরে এই এই সময় বর্ষাকালে আমাদের এই রাস্তার দুর্ভোগের সমস্যা হয়, আমরা সম্মুখীন হতে হয়। এখন এই যে কৃষকের ন্যায্য মূল্য আদায় পাচ্ছে না, এই রাস্তার জন্য আমাদের এই গাড়ি আসছে না, এই ন্যায্য মূল্য দাম পাইতেছে না। এখানে যদি 900 টাকা এমন তাহলে আমাদের এখানে হইলে 800 টাকা এমন। আমরা চাই ওই জামতলা থেকে ওই জবরপুর ব্রিজ পর্যন্ত ওই রাস্তা পাকা করুন। আপনারা শুনছিলেন এখানকার একজন বাসিন্দা কিন্তু বলছিলেন যে এই রাস্তার জন্য মানুষের যে কত দুর্ভোগ, আসলে এই জন্য কৃষকরা কিন্তু তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যটুকু পাচ্ছেন না। আমরা আরেকজনের কাছে একটু জানবো এই রাস্তাটির জন্য আপনাদের কি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা এই রাস্তাটির জন্য খুব কষ্ট ভোগ করতেছি। আমরা মনে করেন সাধারণ মানুষ এই ফসিল লইয়াও কষ্ট করতেছি, ধান বিক্রি করাত গেলেও যদি 900 টাকা মন তাহাতে আমরা 700-800 টাকা মন পাই। এর পরিবর্তে একটা রুগী হইলেও একটা রিক্সা যদি লাগে 50 টাকাতে 500 টাকা দেও, এই রুগী আনা যায় না, ডাক্তার আনা যায় না রুগীর লাগিয়া। আপনাদের দাবিটা কি? দাবি হইল এই রাস্তাটা আমরা পাক্কা চাই। আপনারা এতক্ষণ শুনছিলেন যে এখানকার এই গ্রামের বিশেষ করে কুন্ডুলি, জফরপুর, বেজগাতি এবং ব্রাহ্মণজাত এই 4টি গ্রামের অন্তত কয়েক হাজার মানুষ কিন্তু এই 2 কিলোমিটার কাঁচা রাস্তার জন্য তারা চরম দুর্ভোগের মধ্যে আছেন এবং তাদের যে দাবি, আসলে এই দাবিটা হচ্ছে যে এই কাঁচা রাস্তাটিকে অনতি বিলম্বে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ তারা যেন এই রাস্তাটি পাকা করে দিয়ে এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে তারা উদ্যোগ গ্রহণ করবেন। এই ছিল আমার কাছে নেত্রকোনার যে কর্দমাক্ত কাঁচা রাস্তা নিয়ে সর্বশেষ চিত্র। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম নেত্রকোনায় বৃষ্টিতে জলাবদ্ধতার খবরাখবর। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ নদীর পানি বাড়ছে। জুড়া নদীর পানি বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। কুটি, স্থানীয়দের পূর্বাবাসনের জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা কিংবা জানাবেন কি বলছে প্রশাসন? হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আপনি জানেন যে এই মৌলভীবাজার জেলার মনু এবং ধলাই নদী সেটি হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলা থেকে সেই নদী দুটির উৎপত্তি। এই দুটি নদী মূলত মৌলভীবাজার জেলার মধ্যেই সীমাবদ্ধ। এই ভারতের ত্রিপুরা থেকে উৎপন্ন হয়ে মৌলভীবাজারের মধ্য দিয়ে এটি প্রবাহিত হয়েছে। এই নদী দুটি গত 2 দিন আগেও যে নদীর পানি ছিল একদম তলানিতে, কিন্তু উজানের ভারী বর্ষণ এবং মৌলভীবাজারের ভারী বর্ষণের ফলে মৌলভীবাজারের যে দুটি নদী, বিশেষ করে মনু এবং ধলাই নদী, পানি এখন দিন যত সময় যাচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে। আর যদিও এখন পর্যন্ত বিপদসীমার নিচে রয়েছে, তবে ধলাই নদীর যে গত বছর যে 18টি পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছিল এবং মানুষকে প্লাবিত করেছিল, সেই 18টি পয়েন্টের মধ্যে মাত্র 13টি পয়েন্টে বাঁধ মেরামত করা হচ্ছে, কিন্তু বাকি যেইগুলা 5টি পয়েন্ট রয়েছে সেটা এখন পর্যন্ত মেরামত করা হয়। ঠিক একই অবস্থা মৌলভীবাজারের মনু নদীর যে কুলাউড়া অংশে যেসব জায়গায় গত বছর বন্যা হয়েছিল, বন্যার পরে যে বাঁধ ভাঙ্গে পানি লোকালয়ে প্রবেশ করেছিল সেই সব জায়গায় বাঁধ মেরামত করা হয় না। বলা হচ্ছে যে ভারতের যে বিএসএফ রয়েছে তাদের বাধার মুখে সেগুলো মেরামত করা হচ্ছে না। বাস্তবিক অর্থে যেগুলা বিএসএফ এর বাধা রয়েছে সেগুলোতেও যেমন মেরামত করা হচ্ছে না, তেমনি পাশাপাশি যে অন্যান্য যে বাঁধগুলো সেটাও মেরামত করা হচ্ছে। কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা বলছেন যে এইসব বাঁধ মেরামতের ক্ষেত্রে যে তারা বিভিন্নভাবে প্রকল্প পাঠিয়েছেন, সেই প্রকল্পটি এখন পর্যন্ত অনুমোদন হয় নাই, যার কারণে বাঁধ মেরামত করা যাচ্ছে না। এবং যে ধলাই নদীর যে বাঁধ মেরামত, যেটা যতই পানি বাড়ছে মানুষের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে, কারণ বাঁধ ভাঙ্গার কোনো প্রয়োজন পড়বে না, এমনিতে পানি উপচে লোকালয়ে প্রবেশ করবে, কারণ বাঁধগুলা গত বছরের ভাঙ্গনের ফলে সেগুলো মেরামত করা হয় নাই। মনু নদীর পানি বাড়তেছে এবং এখানে আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আমাদের যে এই বিভিন্ন নদী রয়েছে, সেই নদীর যে শাসন করার কথা, নদী খনন করার কথা।
কুটি, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলাম মৌলভীবাজার নদীর খবরাখবর। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে ইশরাকের মেয়র পদের রিটের বিষয়ে কথা বলছেন আইনজীবীরা। সরাসরি চলে যাব সেখানে। এবং উনি দেখাতে পারেন না যে উনি সমাজসেবা করেন, সমাজ সেবক হিসেবে বা ঢাকা সিটি কর্পোরেশনের ভোটার হিসাবে যদি ওনার কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবে নিজেকে উনি কিন্তু প্রমাণ করতে পারেননি আদালত। আর এবং আদালত আরো বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে। ফলে ইশরাকের ছাব্বিশ তারিখের মধ্যে শপথ দিতে হবে। শপথ যদি না দেওয়া হয়, যেহেতু ট্রাইব্যুনাল একটি আদালত, হাই কোর্ট অব দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয়, সেটা আদালত অবমাননা হবে। যারা সংশ্লিষ্ট, যাদের নলেজ আছে, মন্ত্রণালয় সম্পর্কিত সবাই আদালত অবমাননা হবে। এবং আমরা কিন্তু আইনজীবীরা এর মধ্যে আলোচনা করে নিচ্ছি, নেক্সট স্টেপ কিন্তু কন্টেম্পট অফ কোর্ট। আমরা আশা করছি সরকার আইনের শাসনে বিশ্বাস করবে, রায়ের প্রতি আস্থা রাখবে। ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট ডিভিশনের আজকের রায়ের প্রতি আস্থা রেখে আগামী 24 ঘন্টার ভিতর তার শপথের ব্যবস্থা গ্রহণ করবেন। লুকাস স্ট্যান্ডি নিয়ে কি বলেছেন? তারপর নেই, সে তো লোকাস লয়ার মামলা করতে পারে, তবে এইসব মামলা না যেখানে কনভিক্টিং পার্টিস আইনে বলা আছে কারা কারা এই মামলায় পার্টি হবে। সেটা সিভিল কেসে কিন্তু আমরা অনেকগুলো পার্টি করতে পারি, কিন্তু এখানে কিন্তু শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পার্টি হবে, আর কেউ পার্টি হবে না। আর সুতরাং প্রতিনিধি প্রার্থী, সে প্রতিনিধি প্রার্থী নয়, সে আপিলও করে নাই, তার লোকাশ্রী এখানে মধ্যে সেটাই। আর নির্বাচন কমিশনের ভূমিকা সম্বন্ধে নির্বাচন কমিশন কিন্তু কিছু করণীয় নাই। নির্বাচন কমিশন কিন্তু গতকাল স্ট্যান্ডিং করে বলেছে, তারা আদালত নির্দেশ পেলে স্বাধীনতার পরে যতগুলো রায় পেয়েছে সবগুলো তারা কার্যকর করেছে। ইলেকশন কমিশন তো পার্টি না, এখানে মানে প্রতিদ্বন্দ্বী না, এর জন্য তারা কনটেস্ট করে না। গতকাল কোন আইনি জটিলতা নেই, না যাওয়াটা বরঞ্চ আদালত অবমাননা হবে। ওটা বলেছি সরকার মন্ত্রণালয় থেকে পিআরও কোথায় বলছে যে একটা মামলা, হাইকোর্টে একটা মামলা বিচারাধীন আছে, এটার জন্য আমরা অপেক্ষা করছি। শেষ হয়ে গেছে, সুতরাং তার আর কোনো জটিলতা নেই, কোনো কিছু নেই, মানকে বাধা নেই। আশা করি ইনশাল্লাহ না, এইটা আসলে দেখুন, আমরা প্রথমে যেটা বলি যে ইন দ্য নেম অফ পিআইএল, অর্থাৎ পিআইএল এর নামে এটা প্রাইভেট অর পার্টি ইন্টারেস্ট লিটিগেশন, ইটস নট পিআইএল, not public interest litigation, it is either private or party interest litigation. তো পার্টি ইন্টারেস্ট, পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন, তো এটার মিনিংটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা যদি গত কয়েকদিনের ধারাবাহিকতা দেখি, এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা লয়ার নোটিশ ইস্যু করা হয়েছে, কোর্টে মামলা পেন্ডিং, যে কারণে শপথ নিতে দিচ্ছেন না। তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে, আদালত অবমাননার শামিল হবে। এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা অত্যন্ত তীক্ষ্ণভাবে দেখবে, উপদেষ্টা যিনি আছেন তাকে কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না, তিনি বিশ্বাস করতে শুরু করে পার্টির
পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোন গোষ্ঠী, পার্টি, পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন। আমরা আহ্বান জানাবো এই দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতিবিলম্বে নেন। যদি না নেন, জি এখানে আইন অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট আমরা প্রপার এডজুডিকেশনের জন্য আমরা এখানে আইনজীবী হিসেবে ছিলাম। আর রাস্তার মধ্যে যে রেফারেন্সটা দিয়েছেন নিশ্চয়ই সেটা আপনাদের প্রপার ফোরাম আছে, সেখানে এই বিষয়ে কথা বলবেন। আমরা এজ এ লয়ার। দর্শক, হাইকোর্টে ইশরাক হোসেনের মেয়র পদের রিট নিয়ে কথা বলছিলেন আইনজীবীরা, এতক্ষণ ছিলাম সেখানে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কাকরাইলে আজও অবস্থান কর্মসূচি করেছেন ইশরাক সমর্থকরা। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, যেমনটি বলছিলাম, এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে হাইকোর্টের রিট ঘোষণা হয়েছে। এই ক্ষেত্রে সমর্থকদের কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। দীর্ঘ 7 দিনের লড়াইয়ের পরে আজকে 8ম দিনের আন্দোলন করাকালীন তারা কিন্তু আজকে জানতে পেরেছিলেন যে আসলে তারা যেটি চাচ্ছিলেন, অর্থাৎ ইশরাক হোসেনকে আসলে শপথ পাঠ না করার জন্য যে তারা আসলে কেন করানো হচ্ছে সেটার জন্য তারা আন্দোলন করছিলেন, সেই আন্দোলন কিন্তু আজকে তাদের সফল হয়েছে এবং তারা কিন্তু এখানে খুবই আনন্দঘন একটি মুহূর্ত তারা পার করছেন। এবং আজকে যে রায়টি, অর্থাৎ ইশরাক হোসেনকে শপথ পড়তে আর কোনো বাধা নেই এবং যদি শপথ না পড়ানো হয় তবে সেটা হবে আদালত অবমাননা, এমনটা যেমন বলা হয়েছিল। এবং সেভাবেই কিন্তু আজকে কিন্তু এখানে সবাই এখন অনেক বেশি আনন্দে রয়েছে এবং তারা কিন্তু খুবই খুশি খুশি মনে আসলে তারা জানাচ্ছে যে আসলে তাদের যে এতদিনের কষ্ট, 7 দিনের কষ্ট, তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আসলে তারা যে এই আন্দোলন চালিয়েছেন, এই আন্দোলন আসলে এখন তাদের জন্য তারা সফলতা পেয়েছেন এবং সেই জন্য কিন্তু তারা প্রতিক্রিয়া জানিয়েছেন যে আসলে তারা খুবই খুবই খুশি। এবং পাশাপাশি তারা কিন্তু এখনো বলছেন যে তবুও তাদের আরও একটি দাবি রয়েছে, যেহেতু প্রথম একটি দাবি ইশরাক হোসেন যেন মেয়র হিসেবে শপথ পাঠ করেন, সেই দাবিটি যেহেতু পূরণ হয়েছে, তারা আশা করছেন যে পরবর্তী যে দাবিতে আছে তাদের, অর্থাৎ উপদেষ্টা পদত্যাগ, সেটিও তারা বলছেন যে তারা আশা করছেন যে সেটিও হয়তো পূরণ করা হবে খুব শীঘ্রই। এখানে কিন্তু যারা রয়েছেন আমরা একটু চেষ্টা করবো 1-2 জনের প্রতিক্রিয়া জানার জন্য। ভাইয়া, এই যে হাইকোর্টের আদেশ হলো, এখন তার শপথ পাঠ করাতে কোনো বাধা? কিছু নাই, কারণ এটা তো আমরা আগেই জয় করছি। এখন এটা উপদেষ্টারা একটু নাটক করলো, এটা একটা নাটক হইলো আর ঠিক আছে। আবার এখানে আমাদের তো এটা রিট কোর্টের থেকে আমাদের পাস করাই, এটা তো আমরা ন্যায্যটা পাইছি। কেমন লাগছে এখন? কেমন লাগছে? এখন খুব ভালো লাগছে, কিন্তু এখন আরেকটা কথা আছে। এখন কথা আরেকটাই হবে, আমরা সব উপদেষ্টা আসিফের পদত্যাগ চাই। আমাদের ডায়লগ একটাই, উপদেষ্টা আসিফের পদত্যাগ। যেমন বলছিলেন যে আসলে তাদের এই রায় ঘোষণার মাধ্যমে তারা বলছেন যে তারা আসলে সফলতা অর্জন করেছেন এবং তারা বলছেন যে আসলে তারা চাচ্ছেন যে আরো একটি যে দাবি হচ্ছে সেটিও হয়তো তারা বলছেন যে আসলে খুব শীঘ্র যেন পূরণ করা হয়। তো কাকরাইল মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কাকরাইলে ইশরাক সমর্থকদের কর্মসূচির সর্বশেষ খবরাখবর। ভারত সরকারের 6টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞায় ক্ষতির মুখে পড়েছে দেশের অন্যতম রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্কুল বন্দর। এই নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি নূর পরশ। পরশ, ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষ কি বলছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ স্নেহা, আমি এখন দাঁড়িয়ে আছি দেশের অন্যতম রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে। এই বন্দর দিয়ে ভারতের যে 7টি অঙ্গরাজ্য রয়েছে, মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর সহ 7টি অঙ্গরাজ্যে প্রতিদিন হিমায়িত মাছ, রড, সিমেন্ট, পাথর, বর্জ্য তুলা সহ 12 ধরনের পণ্য রপ্তানি করা হয়। তবে ভারত সরকারের দেওয়া নিষেধাজ্ঞা 6টি নিষেধাজ্ঞা পণ্যের মধ্যে যেমনটি রয়েছে পিভিসি পাইপ, প্লাস্টিক সামগ্রী, ফলের জুস সহ কাঠের তৈরি পোশাক, কাঠের তৈরি আসবাবপত্র এবং তৈরি পোশাক কিন্তু এই বন্দর দিয়ে কিন্তু রপ্তানি করা হচ্ছে না। তো আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে 4টি পণ্য যে এই বন্দর দিয়ে কিন্তু প্রতিদিন নিয়মিত কিন্তু রপ্তানি করা হতে, এই রপ্তানি
বন্ধ হওয়া যার ফলে কিন্তু ব্যবসার একটি আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো ব্যবসায়ীদের সাথে আমার কথা আছে, তারা বলছেন যে এই বন্দর দিয়ে যে 4টি পণ্য রপ্তানি বন্ধ থাকার ফলে প্রতিদিন তাদের 30 লক্ষ থেকে 40 লক্ষ টাকার কিন্তু একটি ক্ষয়ক্ষতি হবে বলে তারা ক্ষতি হবে বলে তারা আশঙ্কা করছেন। তারা বলছেন যে দুই দেশের সরকারের সাথে তাদের আলোচনার মাধ্যমে তাদের সমস্যাটি দূর করার জন্য কিন্তু তারা বলেছেন। তো বন্দর কর্তৃপক্ষ বলছেন যে 6টি পণ্য রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে শুনতে পেয়েছেন। এছাড়া বাকি যে পণ্য কিন্তু এই বন্দর দিয়ে প্রতিনিয়ত কিন্তু রপ্তানি করা হচ্ছে ভারতে। তো এ ছিল আখড়া স্থল বন্দরের কার্যক্রম নিয়ে আমার কাছে সর্বশেষ। স্নেহা, পরশ আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলাম আখাউড়া স্থলবন্দর থেকে ভারতের বিভিন্ন পণ্যের নিষেধাজ্ঞার সর্বশেষ খবরাখবর। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে 4টি অ্যাম্বুলেন্সের মধ্যে 3টি নষ্ট, এতে ভোগান্তি পোহাচ্ছে রোগী ও স্বজনরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, যেমনটি বলছিলাম 4টি অ্যাম্বুলেন্সের মধ্যে 3টি নষ্ট, সমস্যা নিরসনে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? স্নেহা, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল রয়েছে, এই হাসপাতালে কিন্তু 4টি অ্যাম্বুলেন্স ছিল। সেই 4টি অ্যাম্বুলেন্সের মধ্যে কিন্তু 3টি অ্যাম্বুলেন্সই কিন্তু আসলে নষ্ট হয়ে পড়ে আছে এই নতুন ভবনের ঠিক নিচে, আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু শুধু একটি অ্যাম্বুলেন্সে করে কিন্তু আসলে এখানকার যেই রোগীরা আছেন তারা কিন্তু এই রোগীরা কিন্তু ঢাকা কিন্তু এই অ্যাম্বুলেন্স দিয়ে যাচ্ছে বলে আমরা এখানে জেনেছি। এখানে কিন্তু মুন্সিগঞ্জ থেকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র 30 কিলোমিটারের পথ। সেই 30 কিলোমিটার পথে কিন্তু প্রতি কিলোমিটারে 10 টাকা করে কিন্তু আসলে ভাড়া নির্ধারণ করা থাকলেও কিন্তু সেই ভাড়া কিন্তু আসলে তারা আপ ডাউন কিন্তু আসলে ভাড়া দিতে হচ্ছে প্রায় 3 থেকে 3,500 টাকা। সেখানে কিন্তু শুধুমাত্র 600 টাকা ভাড়া হয়। এখানে কিন্তু আসলে কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন আমাদের, যে এখানে 4টি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি অ্যাম্বুলেন্স সচল আছে। সেখানে কিন্তু রোগীরা সরকারি অ্যাম্বুলেন্সে করে যায়, একটি অ্যাম্বুলেন্সে। কিন্তু এখানে অ্যাম্বুলেন্সের সংকটের কারণে কিন্তু বাইরের যেই অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্সে কিন্তু 5 থেকে 6,000 টাকা করে কিন্তু এখানের ভাড়া নির্ধারণ যেতে হয় এখানকার যাত্রীদের, রোগীদের। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের সদর হাসপাতাল থেকে সবশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলাম মুন্সিগঞ্জ হাসপাতালের 4টি অ্যাম্বুলেন্স রয়েছে, তার 3টি নষ্ট এবং এই বিষয়ে সর্বশেষ খবরাখবর। ময়মনসিংহে শুরু হয়েছে 2 দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, মেলায় কি কি পণ্য পাওয়া যাচ্ছে, কেমন দেখছেন জনসমাগম, বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগে থেকেই নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে, অর্থাৎ ব্রাক এবং ইউনিসেফের আয়োজনে কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে। সকাল থেকে নারী সমাগম এবং যারা দর্শনার্থী আছে তাদের উপস্থিতি কিছুটা কম থাকলেও যারা মেলার আয়োজক তারা বলছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু লোক সমাগম বাড়বে, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ ময়মনসিংহ নগরের বৈশাখী মঞ্চে 30টি স্টল নিয়ে কিন্তু সেই মেলার আয়োজন করা হয়েছে। অর্থাৎ যারা মেলায় অংশগ্রহণ করেছেন তাদেরকে 3 মাস ব্যাপী প্রশিক্ষণের পর কিন্তু এই মেলায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ নারী উদ্যোক্তারা বলছেন যে তারা প্রশিক্ষণ শেষে মেলায় অংশগ্রহণ করতে পেরে তারা অনেকটাই খুশি এবং তারা বলছেন যে তাদের যে নিজ হাতে তৈরি পণ্যগুলো সেই পণ্যগুলো কিন্তু তারা স্টলে স্টলে বসিয়েছেন এবং সেখানে সাধারণত স্টল ছাড়াও তারা কিন্তু অনলাইনের মাধ্যমে এইসব পণ্য বিক্রি করে থাকেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা দেখেছি যে তারা তাদের হরেক রকম পণ্য কিন্তু এই স্টলগুলোতে সাজিয়ে বসেছেন এবং বেচা বিক্রি সকাল থেকেই মোটামুটি ভালো হচ্ছে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আগামীকাল শুক্রবার দিনব্যাপী তারা বেচা বিক্রি করবেন সেই প্রত্যাশা কিন্তু তারা রাখছেন। এবং আয়োজক যারা আছেন তারা বলছেন যে এইসব মেলা কিন্তু সারা বাংলাদেশের 3টি স্থানে অনুষ্ঠিত হচ্ছে এবং এইসব মেলার আয়োজনের তাদের লক্ষ্য হচ্ছে নারী উদ্যোক্তাদের আরো সহনশীল করে তোলা, সেই বিষয়টি তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলাম মুন্সিগঞ্জের নারী উদ্যোক্তা মেলার সর্বশেষ খবরাখবর।
এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।